সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম এবং অন্যান্য খবর নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। মিস্টার সোহরাব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুরুর আগে চলুন দেখে আসি আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। আমি প্রথমেই দৈনিক প্রথম আলোর শিরোনাম শোনাচ্ছি। যমুনা অভিমুখে যাত্রা, প্রকৌশল শিক্ষার্থীদের লাঠিপেটা পুলিশের। আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। আরেকটি শিরোনাম, নকশা ভূমি ছাড়পত্র সেবা বন্ধ থাকায় আবাসন ব্যবসায় ক্ষতি। আমার দেশের শিরোনাম, গুমের বিচার ট্রাইব্যুনালে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া উপদেষ্টা পরিষদে উঠছে আজ, 120 দিনে মামলার নিষ্পত্তি। আয়নাঘর সহ 15.5 বছর গুম অপরাধের বিচার হবে প্রস্তাবিত আইনে। জাতিসংঘ সনদ, গুম কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ সহ মানবাধিকার সংস্থার মতামত আমলে নিয়েছে আইন মন্ত্রণালয়। আরেকটি শিরোনাম, সংসদ নির্বাচন হতে পারে 12 ফেব্রুয়ারি। দৈনিক ইত্তেফাক, সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা, শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, টিয়ার শেল, ডিএমপি কমিশনের দুঃখ প্রকাশ, চট্টগ্রাম ও রাজশাহীতেও বিক্ষোভ, দাবির যৌক্তিকতা যাচাইয়ে গঠিত কমিটির সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক আজ। তাদের একটি শিরোনাম, কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে মির্জা ফখরুল। সমকালের শিরোনাম, কম গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নে বেশি ঝোঁক জনপ্রশাসন সংস্কার। কার্যকর প্রশাসন করতে দরকার রাজনৈতিক সদিচ্ছা, এটি একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। তাদের আরেকটি শিরোনাম, প্রকৌশল শিক্ষার্থীদের শাটডাউনের ডাক। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, লাঠিচার্জে উত্তপ্ত শাহবাগ, অবরোধের কারণে তীব্র যানজট ও ভোগান্তি, সরকার গঠিত কমিটি অনুপযুক্ত বলছেন শিক্ষার্থীরা। যুগান্তরের শিরোনাম, বছরে 200 কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার, সজীব ওয়াজেদের বিতর্কিত আদেশ এখনও বহাল, বিটিআরসির সিদ্ধান্তহীনতায় আন্তর্জাতিক এসএমএস খাত থেকে বিপুল আয় বঞ্চিত সরকার। তাদের আরেকটি শিরোনাম, শাহবাগ থেকে যমুনা রণক্ষেত্র, প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি। আরেকটি শিরোনাম, ডাকসু নির্বাচনের প্রচারণার তৃতীয় দিন, আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। দৈনিক ইনকিলাব শিরোনাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ। পোশাকে মার্কিন ক্রয়াদেশ বাড়ছে, ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক হার 50% কার্যকর। দৈনিক মানবজমিনের শিরোনাম, প্রবাসী ভোট সহ একগুচ্ছ কার্যক্রম, আজ ভোটের রোডম্যাপ। প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল। কালের কণ্ঠে শিরোনাম, গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাদের আরেকটি শিরোনাম, অবরোধ সংঘর্ষে উত্তাল শাহবাগ, প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন। দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, বই ছাপার কাজ যাচ্ছে বিদেশিদের হাতে, মাধ্যমিকের 21 কোটি বইয়ের দরপত্র বাতিলের সিদ্ধান্ত, আন্তর্জাতিক দরপত্র দিতে বিধি সংশোধনী। সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় আজ কমপ্লিট শাটডাউন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আজ, অক্টোবরের মধ্যে মূল প্রস্তুতি হবে, সীমানা পুনর্নির্ধারণ, দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কার, আচরণবিধি জারি ও ভোটার তালিকার মতো বিষয় চূড়ান্ত। আরেকটি শিরোনাম, সিআইডির জেরার মুখে গুরুত্বপূর্ণ তথ্য আফ্রিদির। সেপ্টেম্বরে সংলাপ, ফেব্রুয়ারিতে ভোট। দেশ রূপান্তরের শিরোনাম, রাজপথে অনড় প্রকৌশল শিক্ষার্থীরা, নির্বাচনী রোডম্যাপ চূড়ান্ত, প্রকাশ হতে পারে আজ। নয়া দিগন্তের শিরোনাম, এস আলমের 2.25 লাখ কোটি টাকা লোপাট, সংকটে ব্যাংক খাত। আর একটি শিরোনাম, তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চান আপিল বিভাগ। বণিক বার্তার শিরোনাম, 25 বছর ধরে রপ্তানি বৈচিত্র্যকরণ উদ্যোগ সফল হয়নি, ভূ অর্থনৈতিক চাপের কারণ হয়ে উঠছে একটি পণ্যভিত্তিক রপ্তানি। নির্বাচনের কর্মপরিকল্পনা, ইসির অনুমোদন, ঘোষণা হতে পারে আজ। ডেইলি স্টারের শিরোনাম, স্টুডেন্টস ইউনিয়ন লিগ্যাল বার্স অ্যাডমিন ডিলেস স্টল পোলস ইন ম্যানি ইউনিভার্সিটিস। আরেকটি শিরোনাম, পুলিশ চার্জ ট্রানশনস অন স্টুডেন্টস মার্চিং টু যমুনা, 58 heard DMP Commission apologizes, students want home advisor to say sorry, government forms committee to deal with their demands.
সর্বশেষ নিউজের শিরোনাম, রোডস ইন 4 cities ব্লকড। আরেকটি শিরোনাম, ফরমার ডাকসু লিডার্স অপোজ আর্মি ডিপ্লয়মেন্ট ডিউরিং ডিউ পোলস। শিরোনাম শেষ হলো। আমরা এখন আলোচনা যাচ্ছি। সৌরভ ভাই, আমরা তো দেখতে পাচ্ছি যে প্রথম আলো সহ অন্যান্য প্রত্যেকটা কাগজেই প্রধান যেটি শিরোনাম সেটি হচ্ছে যে প্রকৌশল যে আন্দোলন চলছে সেই আন্দোলন, এবং এই আন্দোলনকে কেন্দ্র করে গতকালকে আমরা দেখলাম যে প্রকৌশল শিক্ষার্থীদের উপরে পুলিশ যে লাঠিপেটা করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে এবং টিয়ার শেল মেরেছে। এখন আপনার কাছে আবার প্রশ্ন যে পুলিশের 5 তারিখের পর অর্থাৎ 5 আগস্টের পরে আমরা দেখলাম যে কিছুটা নৈতিকভাবে কিছুটা তারা ভেঙে পড়ছে, সেখান থেকে আবার আস্তে আস্তে উঠে আসছে, কিন্তু এই যে লাঠিপেটা করা ছাত্রদের, গ্রেনেড হামলা করা, সাউন্ড গ্রেনেড, তো এই যে আচরণ এবং টিয়ার শেল দিয়ে ছত্রভঙ্গ করা এবং যেভাবে তাদেরকে বেধড়ক পেটানো হয়েছে, তো এটা কি আবার সে আগের অবস্থানে চলে যাচ্ছে কিনা পুলিশ? না, প্রথমত তো পুলিশের, ধন্যবাদ আপনাকে, প্রথমত পুলিশের আচরণ ব্যাখ্যার আগে সরকার এটা হতে দিল কেন? প্রকৌশল শিক্ষার্থীরা বলেছেন তাদের এই দাবিনামা অনেক আগেই সরকারের কাছে জানানো হয়েছিল, সরকারকে দেওয়া হয়েছিল, সরকার এটা আলোচনার উদ্যোগ নিল না কেন? আমরা তো যখন প্রায় প্রতিটি ক্ষেত্রেই দেখি, সেটি বর্তমান সরকারের আমলে, অতীতের আওয়ামী লীগ বা তারও আগে যত সরকার ছিল, রাজপথে মানুষ না নামলে কোনো দাবি দেওয়া মেনে নেওয়া হয় না, আলোচনা উদ্যোগ নেওয়া হয় না। এই দাবিগুলো দীর্ঘদিনের, এবং প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীর মধ্যে একটা মনস্তাত্ত্বিক পেশাগত দ্বন্দ্ব বহু বছর ধরে, যদিও তারা একসঙ্গেই কাজ করেন, একসঙ্গেই কাজ করার কথা, সেখানে যদি কোনো অসঙ্গতি থাকে, কোনো ব্যত্যয় থাকে, বিচ্যুতি থাকে, সেটি সংশোধন করার দায়িত্ব সরকারের। এর আগে দেখেছেন ডিপ্লোমার শিক্ষার্থীরাও কিন্তু বহুদিন ঢাকা শহর অচল করার কর্মসূচি দিয়েছে, রাজপথ অবরোধ করেছে, নানা রকম। সেখানেও সরকার কি করেছে আমরা জানি না, সমাধানটা কি করেছে। আবার এই প্রকৌশলী শিক্ষার্থীদের যে দাবি, এখন কোনটা যৌক্তিক অযৌক্তিক সরকার ঠিক করুক, আর সরকার না পারলে আদালত ঠিক করুক, বিশেষজ্ঞদের নিয়ে বসুক। এই ঘটনা ঘটার পর অথবা অঘটনের পর তো সরকার তড়িঘড়ি করে উচ্চ পর্যায়ে কমিটি করলো, এই যারা মার খেয়েছে তাদের কারণ অনুসন্ধানী কমিটি করেছে, টিএমপি কমিশনার ক্ষমা চেয়েছে, এবং শিক্ষার্থীরাও বলেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দুঃখ প্রকাশ করতে হবে। সেটা যে খুব বড় দাবি তা নয়। এবং আমরা দেখলাম যে প্রথম আলোর ছবিতে দেখা যাচ্ছে একটি মেয়ে, মানে তাকে আহত হয়ে রাস্তায় পড়ে আছে এবং বেশ বেধড়ক মেরেছে। পুলিশের যখন এরকম মব বা এরকম একটা সংঘবদ্ধ জনগোষ্ঠী আন্দোলন, বিক্ষোভ বা রাস্তায় অবরোধ করে, তখন এটা ছত্রভঙ্গ করার কী উপায়? রাজপথে তখন আলোচনার মাধ্যমে কিন্তু এটা করা সম্ভব, আগেই করতে হয়। আর রাজপথে যখন নেমে যায় তখন হয় ছত্রভঙ্গ করতে হবে, অথবা পুলিশকে হটে যেতে হবে, পিছু হটতে হবে, তাহলে তারা যেটা চায়। আরেকটি হতে পারত যে কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানি না, আমি খবরে তো এখনও দেখিনি, যে তাদের মধ্যে দিয়ে একটি প্রতিনিধি দলকে যমুনায় আলোচনার জন্য পাঠানো। সরকার একটি কমিটি গঠন করেছে। কমিটি তো পরের কথা, হচ্ছে তারা রাজপথে আছে, তাদেরকে ওই সময় তাৎক্ষণিকভাবে নিবৃত্ত করার, তাৎক্ষণিকভাবে তাদের শান্ত করার উপায় কি? অনেক ক্ষেত্রে তো আমরা দেখেছি, এর আগে যমুনায় যারা এসেছে, তারপর সচিবালয়ে কি হয়েছে যে তাদের প্রতিনিধিদের একটি দল যে তারা স্মারকলিপি বা তাদের দাবিনামা পেশ করেছে। এটি হচ্ছে গণতান্ত্রিক রীতি, এটি হচ্ছে সভ্য সমাজের রীতি। এখন আমরা তো গণতন্ত্র মানি না, সভ্য সমাজের রীতিনীতিও মানি না। সরকার এক ধরনের তার সিদ্ধান্ত বহাল রাখতে চায়, আর যারা আন্দোলনকারী তাদের দাবি আদায় করতে চায়। আপনি দেখেন মাসের পর মাস জাতীয় প্রেস ক্লাবের সামনে কোনো না কোনো পক্ষ বা একাধিক পক্ষ দিনের লাগাতার আন্দোলন করছে, অবরোধ করছে, কী বলে অবস্থান ধর্মঘট করছে, অনশন করছে। তো এই মানুষগুলো তো এদেশেরই, এবং তাদের যে দাবি দেওয়া যদি ন্যায্য হয় সরকার মেনে নেবে, ন্যায্য না হলে সরকার ব্যাখ্যা দেবে। এর আগে এই সরকারই বলেছিল যে সব দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামার প্রয়োজন নেই, দাবি দেওয়া সরকারের কাছে জানালে তারা ব্যবস্থা নেবে। আমরা তো দেখি না কোনো ব্যাপারে সরকার ব্যবস্থা নিয়ে। কারণটা কি? মানে আমরা তো কারণ হচ্ছে এক ধরনের
আমরা যতই গণ অভ্যুত্থান করি না কেন, সরকার চলে তার আগের নিয়মই, অর্থাৎ আমলাতান্ত্রিক যে নিয়ম, যে তারা এক ধরনের জনদাবির প্রতি তাদের উদাসীনতা, এবং সেটি সরকার তো মানে কয়েকজন উপদেষ্টা না, সরকার হচ্ছে পুরো প্রশাসন যন্ত্র মিলে। এখন সেখানে সরকার যাদের উপর নির্ভর করে তাদের আচরণ, তাদের সিদ্ধান্ত অনেক সময় এটা প্রভাবিত করে, এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখছি। আপনি দেখুন কয়েকদিন আগে মানে দফায় দফায় তো হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করলো এবং এক ধরনের অঘটন না ঘটা পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হয়নি। আমরা আশা করি যে এটি দ্রুত, এটি বলতে হবে যে সরকার দ্রুতই কমিটি করেছে এবং তাদের সাথে বসেছে, কালকেই বসেছে, গতকালই বসে প্রতিনিধিদের সাথে এই কমিটি বসেছে। কিন্তু তারা কতটা সন্তুষ্ট বা তাদের সন্তুষ্ট করা যায় কিনা সেটা দেখার বিষয়। আবার এখানে সমস্যা হচ্ছে অংশীদার সবাইকে নিয়েই করতে হবে। আমি দেখলাম যে কমিটিতে ডিপ্লোমা প্রকৌশলীদের কেউ আছে বলে আমি দেখলাম না। যদি না থাকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যিনি সভাপতি সম্ভবত তিনি, আচ্ছা, তাদেরকে নিয়ে করতে হবে। এক পক্ষকে খুশি করতে আরেক পক্ষকে অখুশি করা যাবে না। রাজনৈতিক সরকারগুলো এটা করে যে, এবং এক ধরনের কি ডিভাইড অ্যান্ড রুল, মানে ভাগ করো এবং শাসন করো। তো এই সরকারের কাছ থেকে সেটা প্রত্যাশিত নয়। সব ক্ষেত্রে আপনার ন্যায্য দাবি হলে সেটা মেনে নিতে হবে, আর ন্যায্য না হলে সেটা জনগণকে জানাতে হবে এই দাবি অযৌক্তিক, এটা মানা সম্ভব নয়, সেটা জনগণকে স্পষ্ট করতে হবে। তা সরকারের আশা করি এটি দ্রুত সমাধান হবে। এখন আপনি দেখেছেন যে কোথায় বুয়েট বা রুয়েট কোনো বিশ্ববিদ্যালয়ে সেখানে সরকারের গায়েবানা জানাজা পড়েছে শিক্ষার্থীরা। মানে এটি তো সরকারের জন্য লজ্জাজনক, দেশের জন্য লজ্জাজনক। একটা সরকার এসেছে গণতন্ত্র উত্তরণের জন্য, যে সরকারের দায়িত্ব হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যাবে, অন্তর্বর্তীকালীন আপতকালীন সরকার। সেই সরকারের বিরুদ্ধে এত বিক্ষোভ আন্দোলন, সেটাও কিন্তু কাম্য নয়। আবার অনেকে বলেন যে 16 বছর মানুষ রাস্তায় নামতে পারেনি বলে এই সরকারের কাছে দাবি দেওয়া নিয়ে বেশি এসেছে। এটা কোনো যুক্তি না, কারণ পেশাজীবীরা তখনও আন্দোলন করেছে, তখনও দাবি দেওয়া নিয়ে করেছে, শিক্ষকরা মাঠে নেমেছে, অন্যান্য পেশাজীবী মাঠে নেমেছে, সাংবাদিকরাও তো মাঠে নেমেছে। রাজনৈতিক কারণে অনেক সাংবাদিক সরকারের বিরুদ্ধে ছিল না, কিন্তু তাদের পেশাগত দাবি দেওয়া নিয়েই তো ছিল। এমনকি সাগররুনি নিয়েও তো কথা বলেছে, আন্দোলনও হয়েছে, আন্দোলনের এক পর্যায়ে আন্দোলন থেমে গেছে। সুতরাং এটি না যে এই সরকারের আমলে সবাই এই সরকারকে বেকায়দায় ফেলার জন্য। মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত যে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। সরকার যেটা করতে না পারবে সেটি পরবর্তী সরকার করবে, কিন্তু জনগণের সঙ্গে সরকারের যে একটা যোগসূত্র, যে একটা বন্ধন, সেটা সুদৃঢ় হতে হবে। পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে মানুষ এটা তো সে সরকারের জন্য ভালো যে সরকারের কাছে দাবি দেওয়া নিয়ে যায়। এর অর্থ হচ্ছে বা যমুনায় কেন যায় বা প্রধান উপদেষ্টার কার্যালয়ে কেন যায়। আগে আমরা দেখতাম যে যে কোনো গোষ্ঠী প্রধানমন্ত্রীর কাছে যেত, তারা মনে করতেন যে তিনি সমাধান দিতে পারবেন, প্রধান উপদেষ্টাই সমাধান দিতে পারবে, যমুনায় গেলেই সমস্যার সমাধান হবে। আমরা তো দেখেছি সেটি হয়েছে। তো এটা হচ্ছে যে আমরা যে বলি যে ব্যক্তিকেন্দ্রিক না, সমষ্টির শাসন, কিন্তু সমষ্টির শাসন আমরা দেখি না। সিদ্ধান্তটা সবাই চায় যে প্রধান উপদেষ্টা কী বলেন, এবং নির্বাচনের ক্ষেত্রেও তিনি যখন একটা সময়সীমা ঘোষণা করলেন তখন রাজনৈতিক দলগুলো শান্ত হলো। তবে এই আস্থা যাতে গড়ে ওঠে। আর এতজন শিক্ষার্থীকে 58 জন শিক্ষার্থী আহত গতকাল, না 58 জন শিক্ষার্থী আহত, কিন্তু এর সঙ্গে তো হাজার হাজার শিক্ষার্থী জড়িত, তাদের ভবিষ্যৎ জীবন জড়িত, এবং সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থী। এবং এটি আপনি দেখেছেন সম্প্রতি আমাদের একজন সাংবাদিক বন্ধু স্বেচ্ছা মৃত্যু বেছে নিয়েছে, বিপুরঞ্জন সরকার। তার আত্মহনন বা এবং কি কারণ সেটা নিয়ে আমি বিশ্লেষণ করছি না। তিনি বলেছেন তার যে সন্তান রিত সরকার, তিনি 4 বছর বুয়েট থেকে পাশ করেছেন, 4 বছর হয়েছে, 4 বছর চাকরি পাননি। একজন বুয়েট থেকে পাশ করে একজন বুয়েটের শিক্ষার্থী তৈরি করতে বা একজন প্রকৌশলী তৈরি করতে
রাষ্ট্রের খরচ আছে, ব্যক্তির খরচ আছে, পরিবারের খরচ আছে। এই যে রাষ্ট্রের বিনিয়োগ, সেই বিনিয়োগটা যদি আমরা তার সুফল না পাই, একজন বুয়েট শিক্ষার্থী বা একজন মেডিকেল শিক্ষার্থী বা যে কোনো উচ্চশিক্ষা নিয়ে যদি বেকার থাকতে হয় এবং কারিগরি শিক্ষা যারা বিশ্বায়িত শিক্ষা নিয়ে, সেটা তো দেশের জন্য দুর্ভাগ্য। এখন তাহলে শুধু এই যে 3 দফার দাবি বড় না, কেন এটা হচ্ছে? আমরা তো অনেক দেখছি যে মেডিকেল শিক্ষার্থীও তারা পাশ করে চাকরি পান না। চাকরি পান না মানে সরকারি চাকরি পান না বলে বেসরকারি প্রতিষ্ঠানে যে বেতন ভাতা দেয় সেই বেতন ভাতা তাদের চলেন এবং চাকরি করেন না। যে দাবির কথা বললেন, প্রকৌশল শিক্ষার্থীদের একটা দাবি আছে 10ম গ্রেডে, যেটা আছে 10ম গ্রেড, সেই 10ম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমা পাস যারা তারা আবেদন করতে পারবে, তারা চাকরি পাবে। বিএসসি ইঞ্জিনিয়ার যারা তারা করতে পারবে না। তো এটা তো উচ্চ শিক্ষিতরাই করতে পারবে না, তাহলে বিষয়টা হচ্ছে 9ম গ্রেড তো বিসিএস পরীক্ষা দিয়ে 9ম গ্রেডে প্রকৌশলী শিক্ষার্থীরা 9ম গ্রেডে তাদের পদায়নের প্রথম হচ্ছে 9ম গ্রেড। এখন 10ম গ্রেড কাদের জন্য? ধরে নেওয়া হয় যে 9ম গ্রেডে, অর্থাৎ সব প্রকৌশলী 9ম গ্রেডে বা তার নিচের পদায়ন পাবে, চাকরি পাবে। এ কারণেই তখন এটা যখন করা হয়েছিল তখন হয়তো এই বাস্তবতা ছিল, কোনো প্রকৌশলী বেকার ছিলেন না। চাকরি হওয়া মাত্র দেশে বা বাইরে, পাশ করা মাত্র দেশে বা ভেতর বা বাইরে চাকরি পেয়ে যেতেন। এখন এই সমস্যাটা আসছে যে তারা পাশ করার পর, এবং বিসিএস তো সবার চাকরি হয় না। বিসিএস আপনার পরীক্ষা দেয় 1 লাখ, তার মধ্যে চাকরি হয় 1000-এর। তাহলে এই যে যারা চাকরির বাইরে থাকে, সুতরাং প্রকৌশলীদের দাবিও অযৌক্তিক নয়। তারা বলেছেন যে তারা বেকার, মানে বিসিএস ইঞ্জিনিয়াররা, বিসিএস প্রকৌশলীরা বেকার, কিন্তু 10ম গ্রেডটা ঠিক করা হয়েছে ডিপ্লোমাদের জন্য। সুতরাং তাদের, এবং চাকরির তো একটা সময়সীমা, সরকারি চাকরির সময়সীমাও আছে। কত এখন 28, 32 সম্প্রতি 32 করেছে। সুতরাং এটারও একটা ভারসাম্য থাকা উচিত, যে এটা শতভাগ যে প্রকৌশলী এই ডিপ্লোমাদের জন্য হবে সেটা হওয়া উচিত না। এবং আমরা তো কোটার বিরুদ্ধে আন্দোলন, এত বড় আন্দোলন, কোটা পদ্ধতি তুলে দেওয়া উচিত, অর্থাৎ উন্মুক্ত করে দেওয়া উচিত, উন্মুক্ত করে দেওয়া। আমরা আরেকটা প্রসঙ্গে আসি। আমি শুরুর যে প্রশ্নটি করেছিলাম পুলিশ সম্পর্কে, আপনি দেখেছেন যে অনেকগুলো কাগজে এসছে, অনলাইনেও এসছে, যে গতকালকে আমরা দেখলাম প্রেস ক্লাবের সামনে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে 3 জন সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে পুলিশ, এবং তাদেরকে ধরে নিয়ে বুথের মধ্যে আটকে রেখে সেখানে তাদেরকে পেটানো হয়েছে। এবং আমাদের বাংলা ভিশনের একজনও ছিল তার মধ্যে। তাদেরকে পেটানো হয়েছে শুধুমাত্র ছবি তোলার অপরাধে, যে গ্যাঞ্জামটা চলছিল সেটা ছবি তোলার অপরাধে। তো সেই কারণেই আপনাকে প্রশ্ন করেন যে পুলিশকে আবার আগের অবস্থানে চলে যাচ্ছে। আগের অবস্থান না, আসলে সবাই যার যার পেশাগত সীমা আছে, তার কর্তব্য নির্ধারণ করা আছে, সে কতটা করতে পারবে। আক্রান্ত হলে যে কেউ তা ব্যবস্থা নিতে পারে, কিন্তু ওই পুলিশ কর্মকর্তাকে আক্রান্ত হয়েছিলেন, আক্রান্ত হননি। তাহলে কেন করলেন? তিনি ক্ষমতা দেখিয়েছেন, তার পোশাক আছে এবং তার হাতে অস্ত্র আছে, আর সেই ক্ষমতা দেখিয়েছে। এখন এই ক্ষমতার দেখানো বা দাপট আমরা তো পার হয়ে এসেছি বলে আমরা দাবি করি, তার মানে পার হয়ে আসেনি। যে যেখানে পারে ক্ষমতা দেখাচ্ছে, সেটি আজকে পুলিশ কর্মকর্তা, কালকে র্যাব কর্মকর্তা, পরশু বিজিবি কর্মকর্তা, কেউ না কেউ দেখাচ্ছে। আপনারা দেখাচ্ছেন, রাজনীতিকরা দেখাচ্ছেন। আজকে এই যে ধরুন জুলাই সনদ নিয়ে এত মাসের পর মাস আলোচনা হচ্ছে, তো সমাধান হচ্ছে না, এবং জটিলতা ক্রমশ বাড়ছে। আমরা জানি না কিভাবে নির্বাচন হবে। নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করলে আশা করি যে নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচনকে সবার অংশগ্রহণে হবে? এই যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন সবাই অংশ নেবে? আর প্রেস ক্লাবে তো বললাম যে এখানে প্রতিদিন হাঙ্গামা হবে কেন? সরকারের পক্ষ থেকে একটা কমিটি করা হোক, যে ওইখানে যারা বসবে তাদের সাথে তারা আলোচনা করবে, আলোচনা করে তারা একমত হলেও সেটা প্রকাশ করবে, যেমন জাতীয় ঐকমত্য কমিশন, এবং দ্বিমত করলেও সেটা প্রকাশ করবে। যারা দাবি পেশ করেছে পেশাজীবী, তারা তাদের কথা বলবে, এবং সেটাও রাষ্ট্রীয় বা সব টেলিভিশন বা সব প্রচার মাধ্যমে যাবে, এবং সরকারের যে যুক্তি সেটাও যাবে। তাহলেই মানুষ বুঝতে পারবে যে সব কিছু নিয়ে রাস্তায় নামতে হবে না। এক ধরনের আমাদের রাষ্ট্রের আচরণ বদলায়নি, রাষ্ট্রের চরিত্র বদলায়নি, ক্ষমতা বদলিয়েছে। আমরা এত আন্দোলন করেছি, অভ্যুত্থান করেছি, কিন্তু গণতান্ত্রিক মানসিকতা তৈরি করতে পারিনি। সেটা পুলিশের ক্ষেত্রেও যেমন সত্য, সেটি
সাংবাদিকের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে সত্য। সাংবাদিকরাও কিন্তু অনেক ক্ষেত্রে উল্টো রাস্তায় গাড়ি নিয়ে বলেন যেহেতু সাংবাদিক। গতকালকের ঘটনা সেরকম ছিল। সোহেব হোসেন, আমরা একটু নির্বাচনের কথা যেটা আপনি বললেন, নির্বাচন প্রসঙ্গে আসছি। আমার দেশের একটা শিরোনাম করছে যে সংসদ নির্বাচন হতে পারে 12 ফেব্রুয়ারি। দৈনিক ইত্তেফাকের যে শিরোনাম করছে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত, আজ ঘোষণা। অর্থাৎ নির্বাচন যে ফেব্রুয়ারি মাসে যেটা হওয়ার কথা তার রোডম্যাপ চূড়ান্ত হয়েছে। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা দাবি করেছেন যে কিছু কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে, এটি বলেছেন। না দেখুন, একই দিনের পত্রিকার দুইটি খবর, অর্থাৎ এটা গতকালের। তো আজকে ধরে নিলাম যে নির্বাচন কমিশন একটি রোডম্যাপ দিল, অর্থাৎ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ, তার প্রস্তুতি, কবে মনোনয়নপত্র জমা দেবে, কবে প্রত্যাহার করা হবে, এটি দিল। এটি সব নির্বাচন কমিশন দেয়। সেটি একতরফা নির্বাচন হোক, আমিডামি নির্বাচন হোক, আর অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক, সেটা দিল। কিন্তু রাজনৈতিক সমস্যার যদি সমাধান না হয়, জুলাই সনদ যদি চূড়ান্ত না করতে পারে রাজনৈতিক দলগুলো, তাহলে কীভাবে নির্বাচন হবে? তাহলে কি সেটি আরেকটি নিয়ম রক্ষার নির্বাচন হবে? আবার ওই নির্বাচনে কেউ বর্জন করবে, ওই নির্বাচনে কেউ ঠেকাতে চাইবে। মানে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো যথার্থই বলেছেন, আমি বলবো যে বিএনপি মহাসচিব, যে নতুন নতুন দাবি আসছে, নতুন নতুন। প্রথম বলা হলো যে এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকা দরকার, এবং সবাই একমত হলেন যে আইনি ভিত্তি থাকা দরকার। এখন বলা হচ্ছে যে আইনি ভিত্তি হলেই হবে না, সেটি সংবিধানের উপরে, মানে সংবিধানের উপরে তার স্থান থাকতে হবে। অর্থাৎ সংবিধানের না থাকলেও সেটি নিতে হবে। তাহলে তার একটা সংবিধান সভা করতে হয়, আর একটি নতুন বর্তমান সংবিধান বাতিল করতে হয়। বর্তমান সংবিধান বাতিল করলে তো সরকারও থাকে না, কারণ এই সরকার শপথ নিয়েছে বর্তমান সংবিধানের ভিত্তিতে। কেউ কেউ অবশ্য বলেছেন যে আন্দোলনের পর, অভ্যুত্থানের পর এই সংবিধানের অধীনে শপথ নেওয়া ঠিক হয়নি। এই রাজনৈতিক বিতর্ক আছেই, বহুদলীয় গণতন্ত্রে থাকবে। এবং এখন যে সমস্যাটি হয়েছে যে আইনি ভিত্তিটা কিভাবে হবে? রাষ্ট্রপতির প্রক্লেমেশনের মাধ্যমে হবে, না অধ্যাদেশের মাধ্যমে হবে, না গণভোটের মাধ্যমে হবে, না নতুন সব কিছু বাতিল করে নতুন সংবিধান সভা অর্থাৎ গণপরিষদ গঠন করে তারপর আমরা সব কিছু বাদ দিয়ে নতুন সংবিধানের ভিত্তিতে নির্বাচন হবে, নতুন সংবিধানের ভিত্তিতে নতুন সংসদ গঠিত হবে। সেটা তো দীর্ঘ প্রক্রিয়া। সেটা যদি এই সরকার শুরুতে এই পরিকল্পনা নিয়ে এগোতো, তাহলে হয়তো সেটি এখন তো 6 মাস বাকি আছে মাত্র। তো এই 6 মাসের মধ্যে তো এটা সম্ভব না 2টি নির্বাচন বা 3টি নির্বাচন করা। এবং অনেকে বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সভা একসঙ্গে হতে পারে। তাহলে মূল কথা হচ্ছে যে একমত হতে হবে। আজকে যেমন অধ্যাদেশে, রাষ্ট্রপতির অধ্যাদেশ বা প্রক্লেমেশনের মাধ্যমে এটার অনুমোদন, জুলাই সনদের অনুমোদনকে অনেকে মানতে চান না। যখন নতুন সংবিধান সভার কথা বলা হবে, সেটাও তো অনেকে মানবেন না। বিএনপি তো বলেই দিয়েছে যে এই সংবিধানের বাইরে তারা যাবেন না। তো একটা সমাধানে আসতে হবে, না হলে তো এই আন্দোলন ব্যর্থ। এতগুলো মানুষ যে জীবন দিল, মানে তাদের আত্মার কাছে আমরা কি বলবো, তাদের পরিবারের কাছে কি বলবো, যদি আমরা একটা ন্যূনতম ঐকমত্যে পৌঁছতে না পারি। দিনের পর দিন জাতীয় ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানাই যে তারা এত ধৈর্য ধরে দিনের পর দিন বৈঠক করেছে। দ্বিতীয় দফার বৈঠক শেষে তৃতীয় দফার বৈঠক করার পরিকল্পনা নিয়েছে, এবং সেটা 15 তারিখ কিন্তু এই কমিশনের মেয়াদ আছে। 1 মাস বাড়ানোর পর যদি এর মধ্যে না পারে, তাদের জাতির সামনে অন্ধকার। আবার নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ যদি ঘোষণা দেয়, তাহলে একটা পুরো পরস্পর বিরোধী পুরো দেশকে আবার ভাগ হয়ে যাবে। এক পক্ষ নির্বাচনের পক্ষে থাকবে, আর এক পক্ষে নির্বাচনের বিরুদ্ধে থাকবে। আমার মনে হয় যে এই অচলাবস্থার অবসান ঘটানোর দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বেরই। যারা অভ্যুত্থান ঘটাতে পারলো, এত বড় দুর্দণ্ড প্রতাপশালী সরকারকে হটাতে পারলো, তার একটা নির্বাচনের ব্যাপারে ঐকমত্যে আসতে পারবে না। আমরা শেষ দিকে চলে এসেছি। আমরা দৈনিক আমার দেশের আরেকটি শিরোনাম, সেটা হচ্ছে ডাকসুর প্রচারের প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন। অর্থাৎ সেখানে তো না, সেটা অন্য আরও পত্রিকায় দেখছি, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু কিছু ক্ষেত্রে কঠোর ভূমিকাও নিয়েছে। অনেক
বিলবোর্ড সরিয়ে ফেলছে। আচরণবিধি তো কঠোরভাবেই করা উচিত, কারণ না হলে যার টাকা বেশি আছে সে তার মতো করে প্রচার করবে, অন্যেরা বঞ্চিত হবে। এক ধরনের স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু সেই অভিযোগ করছে তারা স্পেস কম পাচ্ছে বা তাদের সেটা রাখা হচ্ছে মানে এখানেও কিন্তু ওই একই ঐকমত্য। এত বছর পর, মানে 19 বাদ দিলে তো 3 দশক পর নির্বাচন হচ্ছে, আর 19 একটি নির্বাচন হয়েছে, তখন সরকারের এই নির্বাচন প্রক্রিয়ার সাথে সরকারের প্রভাব ছিল, জবরদস্তি ছিল, অনেকেই বলেন। কিন্তু এই নির্বাচন বর্তমান আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাদের কোনো ক্যান্ডিডেট নাই, তাদের কোনো প্যানেল নেই, সুতরাং তারা শতভাগ নিষ্ঠার সাথে কাজ করবে, সততার সাথে কাজ করবেন এবং কোনো রকম ব্যত্যয়কে প্রশ্রয় দেবেন না। আর আমরা নির্বাচনের ক্ষেত্রে কি বলি, সাধারণ শিক্ষার্থীরা যাকে বেছে নেবে সেটা মেনে নেওয়া, এটি না যে আমি অমুককে পছন্দ করি না বলে তার নির্বাচন মেনে নেব না। আমরা আশা করি এই নির্বাচন সুষ্ঠু হবে এবং এটি এক ধরনের পরীক্ষাও। এই পরীক্ষায় যদি জাতীয় নির্বাচনে তার একটা ইতিবাচক ফল করতে চলে এসেছি। ধন্যবাদ সোহরাব হাসান, চমৎকার আলোচনা জানা। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9:20 প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।